নমস্কার। হ্যাঁ বলুন, আমার সাথে কেন দেখা করতে এসেছেন? নমস্কার। আগে ওই আমার নাম কেষ্টা, আমি নীলগঞ্জ থেকে আসছি। নীলগঞ্জ? আগে হ্যাঁ, আমারে ওই জমিদার সত্যকিশোর বাবু আপনার কাছে পাঠিয়েছেন। আপনি বসুন। বাটুল বাবু, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনার এই ভয় ও বিপদের কারণটা আমি জানি। আপনি জানেন? নীলগঞ্জে বেশ কিছুদিন ধরে রাতের বেলা এক অশরীরীকে দেখা যাচ্ছে হাতে তলোয়ার নিয়ে ঘোড়ায় চেপে ঘুরে বেড়াতে। বাটুল বাবু, আপনি ঠিক ধরেছেন, সে এক ভয়ানক ব্যাপার। ঘোড়ায় চেপে তলোয়ার খুলে ঘুরে বেড়াচ্ছে এক ভূত। এতে শুধু আমাদের জমিদার সত্যকিশোর বাবুই নন, আমরা গ্রাম শুদ্ধ সবাই একেবারে ভয়ে কাঁপছি বাটুল বাবু। এখন দয়া করে চলুন, আমাদের এই বিপদ থেকে একমাত্র আপনিই রক্ষা করতে পারেন। না না, এভাবে বলবেন না কেষ্টবাবু। মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করাই আমার কাজ, এতে দয়ার কোনো ব্যাপার নেই, এটা আমার কর্তব্য। তার মানে আপনি যাবেন? অবশ্যই যাব। আপনি সত্যকিশোর বাবুকে গিয়ে বলুন আমি আসছি। নমস্কার নমস্কার, তাহলে আমি আজ আসি বাটুল বাবু। সাবধানে যাবেন। তুমি কবে নীলগঞ্জে যাবে গো বাটুলদা? আজ রাতেই। বাটুলদা, নীলগঞ্জে নেমেই শরীরটা কেমন যেন ছমছম করে উঠছে গো। তোর সব কিছুতেই বেশি ভয় বাচ্চু। ভয় তো করবেই, দেখেছিস স্টেশনে আমরা তিনজন ছাড়া আর কোনো লোকজন নেই। রাতের বেলা যেখানে ভূতের দেখা মেলে সেখানে মানুষের দেখা না মেলাটাই তো স্বাভাবিক বাচ্চু। শোন, তোদের দুজনকেই বলছি, সত্যকিশোর বাবুর বাড়িতে যাওয়ার পথে সব সময় রাস্তার দুদিকে নজর রাখবি। সন্দেহজনক কিছু দেখলেই আমাকে বলবি। ঠিক আছে বাটুলদা। এবার আমাদের তাড়াতাড়ি পা চালিয়ে সত্যকিশোর বাবুর বাড়ি যেতে হবে। বাটুলদা, এটাই কি সত্যকিশোর বাবুদের জমিদার বাড়ি? এই বাড়িটাকে দেখেই তো আমার ভুতুড়ে বাড়ি বলে মনে হচ্ছে গো বাটুলদা। ভুতুরে? ভালো বলেছিস বাচ্চু, চল ভেতরে চল। সত্যকিশোর বাবু বাড়ি আছেন? বাটুল বাবু, আপনারা এসে গেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। কর্তামশাই, বাটুল বাবুরা এসে গেছেন। নমস্কার নমস্কার বাটুল বাবু, আসুন আসুন আসুন, বসুন। আমি আশা করতে পারিনি যে আপনারা আজকেই চলে আসবেন। আমরা এসে কি আপনাকে বিব্রত করলাম? না না, বিব্রত কেন করবেন, বরং আপনাকে দেখে আমি মনে সাহস পাচ্ছি, কিন্তু একটা কথা না বলে পারছি না। কি কথা বলুন তো? এই রাতের বেলা একমাত্র আপনিই পারেন এই রহস্যময় নীলগঞ্জে আসার সাহস দেখাতে। আমি তো এখানে আমার সাহস দেখাতে আসিনি সত্যকিশোর বাবু, আমি এসেছি আপনাদের সবার মন থেকে ভয় দূর করতে। আর সেটা করতে গেলে সবার আগে আমাকে পুরো ঘটনাটা জানতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে আমি সব বলছি বাটুল বাবু। এই নীলগঞ্জে আমাদের জমিদারি শুরু হয় প্রায় 300 বছর আগে, মহাবীর প্রতাপ সুন্দরের হাত ধরে। প্রতাপ সুন্দর যেমন বীর ছিলেন, তেমনই ছিলেন ধার্মিক ও বিদ্বান মানুষ। তার রাজত্বে প্রজারা খুব সুখে ও শান্তিতে ছিল। তারপর আমার ঠাকুরদা বিক্রম সুন্দর জমিদার হন। সবাই বলে বিক্রম সুন্দর ছিলেন খুবই অত্যাচারী। চাষিরা ঠিক মতো খাজনা দিতে না পারলে বিক্রম সুন্দর চাষিদের জমি কেড়ে নিতেন। এই অত্যাচারের ফলে চাষিরা বিক্রম সুন্দরের উপরে রেগে যায় এবং বিদ্রোহ করে। শোনা যায় চাষিদের এই বিক্ষোভ নিষ্ঠুরভাবে দমন করেছিলেন আমার ঠাকুরদা বিক্রম সুন্দর। অনেক চাষিকে তিনি হত্যা করেন তার তলোয়ার দিয়ে।
আর সেই থেকেই নাকি বিক্রম সুন্দরের ওই তলোয়ার রক্ত পিপাসী হয়ে ওঠে। প্রতি 50 বছর অন্তর ওই তলোয়ার রক্ত চায়। তা ওই তলোয়ারের সাথে এখনকার ঘটনার কি সম্পর্ক? সম্পর্ক আছে বাটুল বাবু, আর সম্পর্ক আছে বলেই তো আপনাকে এই সব কথা বলছি। কি সম্পর্কের কথা আপনি বলতে চাইছেন সত্যকিশোর বাবু? বলছি, কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস দেখাবো। জিনিস? কি জিনিস? বাটুল বাবু, আপনারা আমার সাথে আসুন। বাটুল বাবু, এই হলো সেই অভিশপ্ত তলোয়ার, যার গায়ে এখনো অনেক গরিব মানুষের রক্ত লেগে আছে। আর এই তলোয়ার নিয়েই আমার ঠাকুরদা বিক্রম সুন্দরের আত্মা ঘোড়ায় চেপে রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে মানুষ মারবে বলে। আপনার ঠাকুরদা বিক্রম সুন্দর বাবু তো অনেক বছর আগে মারা গেছেন, তা হঠাৎ এত বছর পর ওনার আত্মা তলোয়ার হাতে নিয়ে আবার মানুষ মারতে এলো কেন? এর জন্য আমিই দায়ী বাটুল বাবু, আমিই দায়ী। আপনি দায়ী? কেন? আপনাকে বললাম না, এটা আসলে একটা অভিশপ্ত তলোয়ার। প্রতি 50 বছর পর যদি কেউ একবার ভুল করে খাপ থেকে তলোয়ার বের করে ফেলে, তো এই তলোয়ার আবার রক্ত চাইতে থাকে। আর সেই ভুলটা আমিই করেছি। আপনি ভুল করেছেন? কি ভুল? সেদিন তলোয়ারটা পরিষ্কার করতে গিয়ে ভুল করে আমি তলোয়ারটা খাপ থেকে বের করে ফেলি। অজান্তেই ঘটনাটা ঘটে গেছে। অবশ্য সঙ্গে সঙ্গেই আমি তলোয়ারটা আবার খাপে ঢুকিয়েও রাখি। কিন্তু একটা ভয় আমার মনে কাজ করছিল তখন থেকেই, আর সেই ভয়টাই সত্যি হলো। কোন ভয় সত্যি হওয়ার কথা বলছেন সত্যকিশোর বাবু? সেই দিন রাতেই, তখন সবে ঘুমে আমার চোখ দুটো বুজে আসছে, হঠাৎ দেখি আমার ঠাকুরদা বিক্রম সুন্দর আমার সামনে হাজির। সত্যকিশোর, চোখ খোল। তুই যে ভুল করেছিস তারপর আর তোর ঘুমোনো সাজে না। ওঠ সত্যকিশোর, ওঠ। এ কি ঠাকুরদা, আপনি? আমি তোর ঠাকুরদা বিক্রম সুন্দর। এই তলোয়ারটা তুই খাপ থেকে খুলে আমাকে এখানে আসতে বাধ্য করেছিস। এবার তো এই তলোয়ারটা রক্ত চায়, রক্ত। ভুল হয়ে গেছে ঠাকুরদা, ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এর কোনো ক্ষমা হয় না সত্যকিশোর। রক্ত না পেলেই তলোয়ার শান্ত হবে না। এখন তুই বল, তুই মরতে রাজি নাকি আমাকে অন্য কাউকে মারতে হবে? না 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 না, আমাকে ছেড়ে দিন ঠাকুরদা, আমাকে ছেড়ে দিন। তাহলে আমি চললাম অন্য কাউকে মারতে। না না ঠাকুরদা, ঠাকুরদা, যাবেন না, যাবেন না। সেটা আমার পক্ষে সম্ভব নয়। তারপর থেকে শুরু হয় রাতের বেলা ঘোড়ায় চেপে তলোয়ার হাতে ঠাকুরদা নীলগঞ্জে ঘুরে বেড়ানো। আর এই খবরটাই এখন খবরের কাগজের শিরোনামে। এখন আপনিই বলুন বাটুল বাবু, এই বিপদ থেকে কি করে রক্ষা পাওয়া যায়? 50 বছর পর আত্মা এসেছে তলোয়ারে রক্ত পিপাসা মেটাতে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করতে চাই সত্যকিশোর বাবু। নিশ্চয়, কি প্রশ্ন বলুন। আপনি বলছেন তলোয়ারটা নিয়ে বিক্রম সুন্দর বাবু চলে গিয়েছিলেন, কিন্তু তলোয়ারটা তো দেখছি এই খাপের মধ্যেই আছে। হ্যাঁ, আসলে ঠাকুরদা তলোয়ারটা গভীর রাতে নিয়ে যান, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবার তলোয়ারটা এই খাপের মধ্যেই আছে। এই তলোয়ার নিয়ে যাওয়ার দিয়ে যাওয়ার ঘটনাটা আপনি দেখেছেন? না না, সেটা আমি নিজের চোখে দেখিনি। ঠাকুরদা কখন আসেন আর কখন যান সেটা কেউ জানে না। এই তলোয়ারের ব্যাপারটা আপনি ছাড়া আর কে জানে? এখন তো প্রায় সবাই জেনে গেছে, কিন্তু আগে আমি ছাড়া জানতো শুধু আমাদের ওই চাকর কেষ্টা আর নায়েব শ্যামাচরণ। আর খুব বেশি হলে জানতে পারে শ্যামাচরণের ছেলে কুন্তল, যদি শ্যামাচরণ ওকে কিছু বলে থাকে, ওই আর কি। তলোয়ারটা একবার দেখতে পারি সত্যকিশোর বাবু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখতে পারেন, কিন্তু এই
রাতে ওটাকে বের করবেন? মানে বলতে চাইছি আবার যদি কিছু একটা হয়ে যায় তার চেয়ে কাল সকালে না হয় দেখবেন। না, আমাকে তলোয়ারটা এক্ষুনি দেখতে হবে। ও দেখুন তাহলে। তাহলে এই সেই রক্তলোভী তলোয়ার। এই গভীর রাতেও এটা কিসের আওয়াজ হচ্ছে? হ্যাঁ, ওই তো বিক্রমবাবু ঘোড়ায় চেপে যাচ্ছেন। আমাকে বিক্রমবাবুকে আটকাতেই হবে। দাঁড়ান বিক্রমবাবু। একে এ তো বাঁটুল। বিক্রমবাবু, আপনি দাঁড়ান বলছি। আমাকে ছেড়ে দে বাঁটুল, আমার পথ আটকাস না। না, আপনাকে আর আমি যেতে দেব না বিক্রম বাবু। আমাকে আটকে রাখার ফল কিন্তু খুব খারাপ হবে বাঁটুল। আমাকে ছেড়ে দে বলছি। না, ছাড়বো না। আপনার তলোয়ারের তো রক্ত দরকার, তাই না? তাহলে আপনি আমার রক্ত নিন। তোর যখন এত রক্ত দেবার ইচ্ছে হয়েছে তখন রক্ত তো আমি নেবই, কিন্তু শুধু রক্ত নয়, তোকে আমি মেরেও ফেলবো। বাটুলকে মেরে ফেলা অত সহজ নয় বিক্রম বাবু। তবে রে, তাহলে মরার জন্য তৈরি হ। একই তলোয়ার ঢুকছে না কেন? কোন তলোয়ার আমার বুকে ঢুকবে না শয়তান। সত্য কিশোর বাবু, আসতে পারি? আরে বাঁটুল বাবু, আসুন আসুন। আপনার হাতে ওটা কি? দেখুন তো ভালো করে, এটাকে চিনতে পারেন কিনা। আরে এটা তো আমাদের সেই তলোয়ারটা, কিন্তু এটার এই অবস্থা করলো কি? কাল রাতে বিক্রম সুন্দর বাবু এটা দিয়েই আমায় মারতে চেয়েছিলেন। আর তাতেই তলোয়ারের এই করুণ অবস্থা। কি বলছো? হ্যাঁ সত্য কিশোর বাবু, বিচ্ছু সত্যি কথাই বলছে। আর আর আমার ঠাকুরদা বিক্রম সুন্দর বাবু, তিনি কোথায় গেলেন? ঘোড়া নিয়ে জঙ্গলের মধ্যে পালিয়েছেন। এ তো অবিশ্বাস্য বাটুল বাবু। তার মানে আর কোনো বিপদ নেই, তাই তো? আর কোনো বিপদ নেই। বাবা, আপনি আমাদের বাঁচালেন বাটুল বাবু। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। এখনো ধন্যবাদ জানানোর সময় আসেনি সত্য কিশোর বাবু। হ্যাঁ, আপনি এ কথা কেন বলছেন বাটুল বাবু? বলছি কারণ এখনো একটা বড় কাজ বাকি আছে। আর কি কাজ বাকি আছে? আপনার ঠাকুরদা বিক্রম সুন্দর বাবুর আত্মার শান্তি কামনার কাজটা এখনো বাকি আছে সত্য কিশোর বাবু। হ্যাঁ, এই কথাটা তো আপনি একদম ঠিক বলেছেন বাটুল বাবু। বলুন
বলুন কি করলে আমার ঠাকুরদার আত্মা শান্তি পাবে? খাপ সমেত এই তলোয়ারটাকে মাটিতে সমাধিস্থ করতে হবে। মানে তুমি খাপ শুদ্ধ তলোয়ারটাকে মাটিতে পুঁতে দেবার কথা বলছো বাঁটুলদা? হ্যাঁ, এই কাজটাই করতে হবে। সত্য কিশোর বাবু, আপনাকে এই কাজটা আজকেই করতে হবে। আজকেই? অবশ্যই অবশ্যই করব বাটুল বাবু। আর একটা কথা, সবাইকে এই অনুষ্ঠানে হাজির থাকার কথা বলবেন। সে তো বলতেই হবে, এত বড় একটা কাজ হবে আর সবাইকে বলবো না? অবশ্যই অবশ্যই বলবো। বাটুল্লা, আমাদের মিশন নীলগঞ্জ তাহলে সফল হলো বলো? বাঁটুলদার কোন মিশনটা তুই ব্যর্থ হতে দেখেছিস রে বিচ্ছু? না, আমি সেটা বলিনি। আমি বলতে চাইছি কাজ যখন হয়েই গেল তখন বাড়ি ফিরে যাক। সে তো যাবই, তাই তো বাঁটুলদা? আমরা আজই বাড়ি ফিরছি, তাই তো? আমরা আজ বাড়ি ফিরছি না। এ বাবা, কেন? সেটা আজ রাতেই তোরা বুঝতে পারবি। আজ রাতে কি হবে গো বাটুল্লা? জ্যান্ত ভূতের দর্শন। আপনার খেলা শেষ কুন্তল বাবু। আমাকে ছেড়ে দিন ভাটুল বাবু, এই তলোয়ার এই খাপ সব আপনি নিন, আমাকে ছেড়ে দিন। ছাড়তে তো আমি আসিনি কুন্তল বাবু, আমি ধরতে এসেছি। এ কি কুন্তল? এসবের মানে কি বাটুল বাবু? মানেটা আপনি কুন্তল বাবুকে জিজ্ঞেস করুন সত্য কিশোর বাবু। সব বলছি, সব বলছি। আমি একটা সিনেমা করতে চেয়েছিলাম, তাই আমার অনেক টাকার দরকার ছিল, কিন্তু টাকার জোগাড় করতে পারছিলাম না। একদিন কথার ছলে বাবা আমাকে আপনাদের এই তলোয়ারটার কথা বলল। আমি জানতাম এই সব দুষ্প্রাপ্য জিনিসের দাম অনেক, তাই ঠিক করলাম বিক্রম নারায়ণের মতন সেজে আপনাকে ভয় দেখিয়ে তলোয়ারটা আর এই খাপটা হাসিল করব। এছাড়া আর আপনাদের কোনো উদ্দেশ্য ছিল না কুন্তল বাবু? আমাকে আমাকে ক্ষমা করুন জমিদার বাবু, ক্ষমা করুন। এসব তো আমি কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু, আপনি বলুন এসবের মানে কি? শ্যামাচরণ বাবু আর তার ছেলেই কুন্তল বাবু চেয়েছিলেন প্রজাদের ভয় দেখিয়ে আপনার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলতে। কি বলছেন বাটুল বাবু? আমি শ্যামাচরণ আর কুন্তলকে কত বিশ্বাস করতাম, শেষে ওরাই কিনা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ওরা দেখাতে চেয়েছিল আপনার ভুলের জন্যই নীলগঞ্জের উপর বিক্রম সুন্দরের অশুভ আত্মা নেমে এসেছে। ছি ছি শ্যামাচরণ, ছি। আমাদের ক্ষমা করে দিন জমিদার বাবু। দারোগা বাবু, এই শ্যামাচরণ আর কুন্তলকে নিয়ে যান। সে তো নিয়ে যেতেই হবে বাটুল, আপনারা আমার সাথে চলুন দেখি। সত্য কিশোর বাবু, তাহলে দেখলেন তো আসল ভূতটা কে? সে তো সবই বুঝলাম বাটুল বাবু, আপনি আমায় একটা কথা বলুন তো, আপনি এত সব বুঝলেন কি করে? হ্যাঁ বাঁটুলদা, বলো না তুমি এত কিছু জানলে কি করে? কাল ভোর রাতে আপনারা সবাই ঘুমোচ্ছিলেন, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ আমি জানালা দিয়ে দেখি একটা কালো চাদর মুড়ি দেওয়া লোক এই জমিদার বাড়িতেই ঢুকছে। আমিও চুপি চুপি ফলো করলাম। তারপর কি দেখলেন বাটুল বাবু? দেখলাম ওই চাদর মুড়ি দেওয়া লোকটা শ্যামাচরণ বাবুর ঘরে ঢুকে গেল। তারপর? আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম আর শুনলাম। কিরে কুন্তল, তুই এর মধ্যেই চলে এলি? তো কি করব, আর একটু হলেই তো আমাদের সব প্ল্যান বানচাল হয়ে যেত। কেন, কি হয়েছিল? ওই বাটুল আমাকে প্রায় ধরেই ফেলেছিল, কোনো রকমে পালিয়ে বেঁচেছি। এ তুই কি বলছিস কুন্তল? শোন কুন্তল, কিছুদিনের জন্য তোকে গা ঢাকা দিতে হবে। কিন্তু সিনেমার টাকাটা যে আমাকে কিছু দিনের মধ্যেই জোগাড় করতে হবে। তোর সিনেমার টাকা তো জোগাড় হয়েই গেছে। মানে কোথায় জোগাড় হয়েছে? ওই তলোয়ারটা বিক্রি করে দিলেই তো টাকার জোগাড় হয়ে যাবে। তোর তলোয়ার কোথায়? তলোয়ার তোর কাছে? তলোয়ার আর আমার কাছে নেই, ওটা বাটুল নিয়ে গেছে। নিয়ে আর কোথায় যাবে? জমিদার বাবুকেই তো ফেরত দেবে। তুই এখন গা ঢাকা দে, এই গ্রাম ছেড়ে কিছুদিনের জন্য পালা। বাঁটুলরা চলে গেলে আবার আসবি।
বিক্রম সুন্দরের ভূত হয়ে। আর তোমার ভূতের ভয় দেখিয়ে জমিদার সত্য কিশোরের বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তোলার প্ল্যানটা, ওটার কি হবে? আগে বাঁটুলকে যেতে দে। ও না গেলে আমাদের কোনো প্ল্যানই সফল হবে না। ও গেলে আবার সহজ সরল গ্রামবাসীদের সত্য কিশোরের উপর খেপানো যাবে। তারপরে এই জমিদারি হবে আমার। কথায় আছে রাখে হরি মারে কে, কিন্তু আমার বেলায় কথাটা একটু পাল্টে যাবে। পাল্টে কি হবে? রাখে বাটুল মারে কে। বাচু, তুই সেদিন আমায় কি বললি? মাম্বানিয়া একটা সাপ। আর এই তো এখানে স্পষ্ট লেখা রয়েছে যে মাম্বানিয়া একটা দ্বীপের নাম। আরে আমি কখন বললাম যে মাম্মানি একটা সাপের নাম? তুই ভুল করছিস রে বিচ্ছু। আমার ভুল করবার কোনো চান্সই নেই। এই তো খবরের কাগজে স্পষ্ট লেখা রয়েছে। কি লেখা আছে? মাম্বানিয়া দ্বীপের কাছে 5টি জাহাজ জাইগান্টিক মহাসমুদ্র থেকে উধাও। জানিস তো বাচ্চু, আমার মনে হয় ওই দ্বীপটায় অনেক মাম্বানিয়া সাপ পাওয়া যায়, তাই সাপটার নাম মাম্বানিয়া সাপ। দূর বোকা, সাপটার নাম হলো ব্ল্যাক মাম্বা আর দ্বীপটার নাম হলো মাম্মানিয়া। বুঝলি হাঁদা, ওই দ্বীপটায় আজ পর্যন্ত কেউ যায়নি। ও তাহলে তাই হবে। আমার না নাম দুটো গুলিয়ে গেছে, ব্ল্যাক মাম্বা, মাম্বানিয়া। কি হয়েছে কি? ছুটির দিনে সকাল সকাল দুজন মিলে এমন ঝগড়াঝাটি করছিস কেন শুনি? আরে ঝগড়াঝাটি না গো বাটুলদা, একটা ব্যাপারে একটু আলোচনা করছিলাম। বাবা, তা কি ব্যাপারে এত গরম গরম আলোচনা করছিলিস শুনি? আরে সেই যে তুমি মাম্বানিয়া দ্বীপের কাছে হারিয়ে যাওয়া 5টা জাহাজের কথা বলেছিলে না, বিচ্ছু সেটাই আজকে পেপারে দেখেছে, তাই ওটা নিয়ে কথা হচ্ছিল গো। আচ্ছা বাটুল্লা, মাম্বানিয়া দ্বীপে নাকি কেউ কখনো যায়নি, সত্যি গো? বইপত্রে তো সেরকমই লেখা দেখি, অথবা অনেক আগে কেউ গিয়ে থাকলেও এর মধ্যে কেউ যায়নি। কিন্তু কেন বলো তো বান্টুল্লা? কি জানি, হয়তো আগ্রহ জাগানোর মতো কোনো জিনিস সেখানে নেই, অথবা এমনও হতে। দাঁড়া, আগে ফোনটা ধরি তারপর বলছি। হ্যালো, বাটুল স্পিকিং। মাম্বানিয়া? ইয়েস, আই হার্ড ইট। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। ইনফ্যাক্ট খবরের কাগজে রোজ ওই নিয়ে যত লেখা বের হচ্ছে আমি পড়ছি। ঠিক আছে কর্নেল, আপনি চিন্তা করবেন না, আমি আসছি দেখা করতে। ওকে, মিট ইউ সুন, হ্যাভ এ নাইস ডে। মাম্বানিয়া? এবার তোমার ওই মাম্বানিয়ার গল্পটা বলো দেখি। আচ্ছা বাটুলদা, কর্নেল সাহেবের ফোন এতদিন পর মাম্বানিয়ার ঘটনাটা নিয়ে কিছু বলছিল গো। ঠিক ধরেছিস, কর্নেলের ফোন। ইন্টারন্যাশনাল কেস, বুঝলি, ওরা সলভ করতে পারছে না, তাই এই বাংলার বাটুলের দ্বারস্থ হয়েছে। কিন্তু হাতে এতগুলো কাজ অলরেডি রয়েছে। তুমি যাবে না বাটুলদা? মহাসমুদ্রে 5টা জাহাজ মিসিং, না কি করে বলি বল? তার আগে কর্নেলের সাথে একবার দেখা করতে হবে। মহাসামুদ্রিক কেস, একটা টাইটানিকের মতো জাহাজ লাগবে বাটুল্লা তোমার। না, জাহাজের সময় অনেক বেশি লাগবে, তার চেয়ে একটা হাই স্পিড বোট নিলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু ওই রকম একটা ছোট বোটে মহাসমুদ্রে পাড়ি দেওয়াটা একটু ঝুঁকির হয়ে যাবে না বাটুলদা? বাটুল ঝুঁকিকে ভয় পায় না, ঝুঁকি বাটুলকে ভয় পায়, বুঝলি? সবই তো বুঝলাম কর্নেল, কিন্তু এদিকে যে আমার হাতে অনেকগুলো কাজ আছে। বাটুল, তুমি না করে দিলে যে আমার চাকরিটা বাঁচে না। এটা আমাদের দেশের প্রেস্টিজ বাটুল। আমি তো বুঝতে পারছি না, একটা ইন্টারন্যাশনাল কেসে আপনার উপর এতটা প্রেসার আসছেই বা কেন? কারণ ওই 5টা জাহাজের মধ্যে 3টে জাহাজ আমাদের দেশের। মিডিয়াকে ডিসক্লোজ করা হয়নি, তাই ব্যাপারটা সামনে আসেনি। এখন আমার ওপর মহল থেকে খুব চাপ আসছে। এই যে সত্যিই বড় সাংঘাতিক ঘটনা। 5টা জাহাজ এক জায়গায় ডুবে গেল, তা জাহাজগুলোর কোনো চিহ্ন কি পাওয়া গেছে? মানে ভাঙা টুকরো টাকরা কিছু? না 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 না,
কিচ্ছু পাওয়া যায়নি। অদ্ভুত ভাবে মাম্মানিয়ার দ্বীপের আশেপাশেই শেষবারের মতন জাহাজগুলোকে দেখতে পাওয়া গেছে। তারপরে আর কোনো খোঁজ নেই, এমনকি সমুদ্রে কোনো ঝড় ঝঞ্ঝার চিহ্ন পর্যন্ত নেই। মনে হচ্ছে যেন লোক সমেত কপ্পুরের মতন উড়ে গেছে। হা হা! স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ওই জন্যই তো তোমাকে ডাকা বাটুল, তোমাকে কেসটা নিতেই হবে। হা হা! মনে রেখো, এটা আমাদের দেশের প্রেস্টিজ বাটুল। হা হা! বেশ বেশ বেশ, কিন্তু তার জন্য আপনাকে কয়েকটা জিনিসের বন্দোবস্ত করে দিতে হবে। তুমি বলো বাটুল, তুমি বলো। আমি সব বন্দোবস্ত করে দেবো ঠিক একদিনের মধ্যেই। বেশ, আমাকে তাহলে আজকের মধ্যেই একটা ছোট স্পিড বোটের ব্যবস্থা করে দিতে হবে। আমি আজ রাতেই রওনা দেব মিশন টু মাম্বানিয়া। এখনো কোনো খবর পাননি কর্নেল স্যার? আচ্ছা, খবর পেলে কিন্তু আমাদের একটু জানিয়ে দেবেন, আমরা খুব চিন্তায় আছি। ঠিক আছে কর্নেল স্যার, রাখছি। কিরে, ওদের কাছেও খবর নেই? না রে বিচ্ছু, নেই। আজ দুদিন হয়ে গেল বাটুলদার কোনো খবর নেই। চিন্তা করিস না বাচ্চু, মাঝ সমুদ্রে হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না, নেটওয়ার্ক এলে নিশ্চয়ই খোঁজ দেবে। আচ্ছা বলতো বিচ্ছু, বাটুলদার কি দরকার ছিল একা যাওয়ার? আমাদের দুজনকে তো নিয়ে গেলেই পারতো, বল। আরে শুনলি না, বাটুলদা ওই লাইট ওয়েট বোটে করে গেছে। লাইট ওয়েট মানে কি? হালকা হালকা। ওই এতজন মিলে ওই হালকা একটা বোটে গেলে বোটটাই তো ডুবে যেত। তুই মন খারাপ করিস না, আমাদের বাটুলদার কিচ্ছু হবে না, দেখিস বাটুলদার কিচ্ছু হতেই পারে না। এ কি, এ তো মাছের বৃষ্টি শুরু হলো। হাঙর তিমি কিচ্ছু করতে পারলো না, এই ছোট কুচো মাছগুলো ঝামেলা শুরু করলো। এবার দেখাচ্ছে। ওহ, কি উৎপাত! না, এবার দেখা যাক কত দূরে এগোলাম। অবশেষে এক রহস্যময় দ্বীপ মাম্বানিয়া এসে পৌঁছলাম। এবার দেখা যাক মাম্বানিয়া আমায় কিভাবে অভ্যর্থনা জানায়। দেখে তো মনে হচ্ছে এই দ্বীপ একসময় খুবই উন্নত কোনো সম্প্রদায়ের বাসভূমি ছিল, কিন্তু এত বড় কেল্লার এমন পরিণতি কেন? আর কোনো প্রাণীরও তো দেখা নেই চারদিকে। পরিত্যক্ত দ্বীপ নাকি? দেখি তো এগিয়ে। বাহ, কি দারুণ আর্কিটেকচার! এ তো ইতিহাসের এক চরম দলিল। উফ, কি আলো! পাথরে সূর্যের আলো পড়লে তো এত ঝলমল করার কথা নয়। তাহলে কি আছে ওখানে? এ কি? এটা তো সোনা। এখানে এত সোনা! এ যে দেখছি সব সোনার তৈরি।
মাই গড, ব্ল্যাক প্যান্থার। এতগুলো একসাথে, হ্যাঁ? আরও থাকতে পারে না, এখানে থাকাটা ঠিক হবে না। হু আর ইউ? কে তুমি? কি করছো এখানে? আমি বাটুল। মানে আপনি সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ? হ্যাঁ, আমি বাটুল, কিন্তু আপনি কে? আমি কালিঙ্গা, এই সোনার দ্বীপ মাম্বানিয়ার শেষ হতভাগ্য রাজা। মাম্বানিয়ার শেষ রাজা কালিঙ্গা? কিন্তু আমি তো মাম্বানিয়ার কোনো রাজার নাম শুনিনি। না শুনবারই কথা, কারণ মাম্বানিয়ার রাজারা কখনোই চাননি যে তাদের কথা, তাদের রাজ্যের কথা আর কেউ কোনোদিন কখনো জানুক। তাহলে হঠাৎ আমায় আজ এসব বলছেন কেন? আজ যখন আপনাকে দেখলাম আমার পোষ্য প্যান্থারগুলোকে হারিয়ে আপনি এগিয়ে চলেছেন, তখনই আমি বুঝেছিলাম আপনি পৃথিবীর আর 5টা মানুষের মতো সাধারণ কেউ নন। আর মাম্বানিয়া রাজবংশের আমি শেষ পুরুষ, তাই কাউকে না কাউকে সবটা তো বলে যেতেই হবে। আর তাই আপনার মনে হলো কথাটা। আমি এখানে এসেছি একটা বিশেষ অভিযানে। আপনি হয়তো জানেন না, গত 2 মাসে মোট 5টি বাণিজ্যিক জাহাজ মাম্বানিয়ার দিকে পাড়ি দিয়ে উধাও হয়ে গেছে। কোথায় কোনো হদিশ নেই। এমনকি সেই জাহাজগুলো এই দ্বীপে এসে পৌঁছেছিল কিনা সেটাও জানা যায়নি। তাই আমি এসেছি ওদের অনুসন্ধান করতে। এসেছিল 5টা জাহাজই এসেছিল? আপনি জানেন কোথায় আছে ওরা? আমার সেনারা সব সময় সতর্ক থাকে, আর অপরিচিতদের যে খুব একটা ভালো অভ্যর্থনা ওরা দেয় না সেটা তো আপনি নিজেই জানেন। তার মানে ওরা? হ্যাঁ বাটুল, ওরা সবাই ওদের খাদ্য হয়েছে। এতগুলো লোক বেঘরে মারা পড়লো, আর ওদের জাহাজগুলো, সেগুলোর তো কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। যেই মুহূর্তে কোনো অসৎ উদ্দেশ্যে কোনো জাহাজ এই মাম্বানিয়ার পবিত্র মাটি স্পর্শ করেছে, সেই মুহূর্তে সেই জাহাজ দেবী গোল্ডিভিয়ার অভিশাপে মহাসমুদ্রে জলে তলিয়ে গেছে। অভিশাপ? দেবী গোল্ডিভিয়া? তাহলে পুরো গল্পটাই শুনুন বাটুল। সে প্রায় 1500 বছর আগের কথা। তখন মাম্বানিয়ায় সবে সবে একটা জনপদ গড়ে উঠেছে। মানুষ একটু আদ্রু চাষ আবাদ আর পশুপালন করে জীবিকা নির্বাহ করছে। আর সেই সময় নেমে এলো দুর্যোগ, বিশাল আর বিভৎস সামুদ্রিক ঝড়ে সব শেষ হয়ে গেল। বহু মানুষ ভেসে গেল, না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়ল। আর সেই সময় আমার আদি পুরুষ মাম্বোস দেবতার করুণা প্রার্থী হয়ে আগুন জ্বালিয়ে পুজো শুরু করলেন। শুনেছি টানা 3 দিন উনি একই জায়গায় একইভাবে বসে ভগবানের উপাসনা করেছিলেন। আর ঠিক 3 দিন পর মাম্বোস,
আমি সোনার দেবী গোল্ডিভিয়া, তোর আরাধনায় আমি মুগ্ধ হয়েছি। আমার প্রণাম গ্রহণ করুন দেবী গোল্ডিভিয়া। এবার বল, তুই আমাকে কেন ডাকছিস? কি চাই তোর? তোর যা চাই আমি তোকে তাই দেব। না দেবী, আমি একার জন্য কিছু চাই না। আমি আমার দলের সকলের মঙ্গলের জন্য তোমায় ডেকেছি। কিন্তু আমি যে তোর ডাকি সাড়া দিয়েছি, সকলের জন্য তো আমি কিছু করতে পারবো না। তবে চাইলে আমি তোকে সোনায় মুড়ে দিতে পারি। এত সম্পদ আমি তোকে দেব যে তোকে আর কোনো দিন ফিরে তাকাতে হবে না। না দেবী, সেই সম্পদ আমি নিতে পারবো না। আমার দলের সব মানুষ খিদের জ্বালায় মারা যাবে, আর আমি দলপতি হয়ে তাদের সেই সর্বনাশ সোনার পালঙ্কে শুয়ে দেখব। তা হয় না দেবী, আমায় ক্ষমা করবেন। তোর এই কথাটা শুনে আমি আরো প্রসন্ন হয়েছি মাম্বোস। তোর মতো নির্লোভ, দয়ালু, স্পষ্টবাদী, ধার্মিক মানুষকে খালি হাতে আমি ফেরাতে পারবো না। বল, তোর কি চাই? সবার জন্য কি চাই? দেবী, আমরা সব খাদ্যাভাবে মরতে বসেছি। আমাদের সবার জন্য খাদ্যের সুরাহা করুন দেবী, আর সমুদ্রের এই ভয়ঙ্কর তাণ্ডব থেকে আমাদের দ্বীপকে রক্ষা করুন। তাহলেই হবে। বাকি সব জিনিস আবার আমরা নিজেরাই পরিশ্রম করে গড়ে তুলব। বেশ, তাহলে তাই হবে। আজ থেকে এই দ্বীপ ঝঞ্ঝামুক্ত হলো। আর যত দিন তোরা পরিশ্রম করবি, তত দিন তোদের আর খাদ্যের অভাব হবে না। চাষ কর মাম্বোস, সোনার ফসল ফলবে। লাঙল দে মাম্বোস, ফসল ফলবে, সোনা ফলবে। আর আমি তোকে দিয়ে যাব এক অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ? হ্যাঁ, আমি এই পুরো দ্বীপটাকে সোনায় মুড়ে দেব। সোনায় মুড়ে দেবেন দেবী? হ্যাঁ মাম্বোস, এর ওপরে শুধু তোর আর তোর উত্তরপুরুষদের অধিকার থাকবে। মনে রাখবি, সোনা হলো পবিত্র ধাতু। একে নিয়ে লোভ করবি না, আর একে নিয়ে বেচা কেনাও করবি না। আর তোর বংশের কেউ যদি কোনোদিনও এই সোনা বেচতে যায়, তাহলে এই জনপদ ধ্বংস হয়ে যাবে। আমার জীবদ্দশায় তা কখনোই হবে না, আমি কথা দিচ্ছি। তাহলে আজ থেকে এই দ্বীপের নাম হবে মাম্বানিয়া। মাম্বোসের মাম্বানিয়া, সোনার দ্বীপ মাম্বানিয়া। আজ থেকে আমাদের দলের উপাস্য দেবী হলেন গোল্ডিভিয়া, আর সোনা হবে আমাদের আরাধ্য ধাতু। কাল সকাল থেকেই আমাদের চাষের কাজ শুরু করতে হবে। বুঝতে পেরেছ সবাই? তাহলে কোথায় সেই সোনা কালিঙ্গা? এখানেও সোনা আছে জানি, কিন্তু তুমি যতটা বলছো ততটা নেই তো। মানুষের লোভ সবকিছু ধ্বংস করে দেয়, বুঝলে বাটুল? আমাদের বংশেও নেমে এলো সেই লোভের কালো ছায়া। বাম্বসের ছেলে উলুঙ্গা এত সোনা একসাথে দেখে লোভে পড়ে গেল। মাম্বসের হুঁশিয়ারি সত্ত্বেও বাইরের দেশ থেকে সোনা বিক্রি করার জন্য লোকজনকে ডেকে আনলো। ফলস্বরূপ দেবী গোল্ডিভিয়ার অভিশাপে আমাদের সোনার দ্বীপ গোল্ডিভিয়া তার ঐশ্বর্য, সৌন্দর্য সব হারালো। দিনে দিনে লোকজন সব হারিয়ে এটা একটা পরিত্যক্ত দ্বীপ হয়ে রয়ে গেল। আর সেই থেকে এই 5টা প্যান্থারের পরিবার
আর আমাদের পরিবার বংশানুক্রমে এই ধ্বংসাবশেষ আগলে বসে আছে মাটুল। কিন্তু আমার পরে এই জায়গা আর কে রক্ষা করবে বলো বাটুল? এই ধ্বংসাবশেষটুকু আর থাকবে না। আমার সোনার দ্বীপ মাম্বানিয়াকে সোনার লোভে তছনছ করে দেবে বিভিন্ন দেশের মানুষেরা। না কালিঙ্গা, এই বাঁটুল থাকতে তোমার সোনার দ্বীপ মাম্বানিয়া কিছুতেই তছনছ হবে না। আমি এক্ষুনি আন্তর্জাতিক মহলে এটা নিয়ে কথা বলবো। তোমার এই গোটা দ্বীপটার জন্য ইন্টারন্যাশনাল হেরিটেজের স্বীকৃতি আদায় করব। তারপর 7টা মহাদেশ একসাথে মিলে এর সংরক্ষণের ব্যবস্থা করবে। সত্যি বলছো মাটুল? তুমি সত্যি বলছো এরকম সম্ভব? আমি তো সারা জীবন মানুষকে মাম্বানিয়ার ক্ষতি করতেই দেখেছি, মানুষের সংরক্ষণও করবে? নিশ্চয়ই করবে, আর তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওখানে যেতে হবে। তুমি চিন্তা করো না কালিঙ্গা, খুব শিগগির আমি আবার আসবো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বাটুল, চিরকৃতজ্ঞ থাকবো। না রাজা কালিঙ্গা, এই পৃথিবীর বিস্ময় এই মাম্বানিয়া দ্বীপ, পৃথিবীর সমস্ত অবলুপ্ত প্রায় সম্পদকে রক্ষা করা তো এই বাঁটুলেরই দায়িত্ব, কি তাই না?